আজকে একটু 71-72 সালে ঘুরতে যাব, বেরিয়ে আসবো ওখান থেকে। ঠিক বেড়াবার পরিস্থিতি নেই, তবু চলুন আমরা যাই। এই হেমন্ত বসু, মনে আছে নামটা? হেমন্ত কুমার বসু সুভাষচন্দ্রের সহযোগী ছিলেন, একসঙ্গে কাজ করেছেন দুজনের। সুভাষের শিষ্য ছিলেন হেমন্ত কুমার বসু। এরকম একটা মানুষকে একসময় উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিট, শ্যামবাজার এইসব অঞ্চলে খদ্দরের একটু খাটো ধুতি পরে, খদ্দরের মোটা পাঞ্জাবি পরে, তার উপরে একটা জবর কোট বা ওয়েস্ট কোট, গরমকালে সুতির, খদ্দরের সবই সেটা পরে ঘুরে বেড়াতে দেখা যেত এই অদ্ভুত নিরহংকার মানুষটিকে। বাজার করতে নিজে বাড়ি থেকে বেরোতেন, কোনো প্রোটেকশন ছিল না। এখনকার মতো রাজনীতি করে জমি থেকে 2 ইঞ্চি উঠলেই একেবারে চারিদিকে গাড়ি বাড়ি করে ফেলা শামপুক স্ট্রিটের সাধারণ বাড়িতে থাকতেন। তো এই মানুষটি সকালবেলা বসতেন বাইরের ঘরে, প্রত্যেকটি লোকের কথা শুনতেন দল মত নির্বিশেষে। তার কাছে যারা আসতো, ইনি ফরওয়ার্ড ব্লকের অত্যন্ত উপর দিকের কর্মী ছিলেন, নিজেকে কর্মী বলতেন, নেতা বলতেন না কখনো। হেমন্তবাবুকে আমি দেখেছি খুব ছোটোবেলায়, খুব ছোটোবেলায় ওনাকে আমি দেখেছি। আমি ওই অঞ্চলেরই মানুষ, একটু দূরে থাকতাম। তো এই মানুষটিকে আমি দেখেছি। হেমন্ত বসু এইরকম নিরীহ একজন মানুষ, ভোটের প্রাক্কালে যখন তিনি প্রচারে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে সন্ধ্যার সময় তাকে ফড়িয়াপুকুর এবং আচার্য প্রফুল্লচন্দ্র রোডের সংযোগস্থলে, ফড়িয়াপুকুরের মোটার সার্কুলার রোডের ওই সংযোগস্থল, ওইখানে তাকে খুন করা হয়। 4 জন আততায়ী চারিদিক থেকে ছোড়ার ঘা মেরে মেরে তাকে মুহূর্তের মধ্যে তিনি লুটিয়ে পড়েন। বৃদ্ধ মানুষ কত সহ্য করবেন, কারণ ছোড়ার ঘা মেরে তাকে শুইয়ে দিয়ে চলে যায়। ট্যাক্সিতে যাচ্ছিলেন। হেমন্ত বসু কেন খুন হলেন, এটা কিন্তু তার কোনো পরিষ্কার অর্থ খুঁজে পাওয়া যায়নি আজ পর্যন্ত। মামলা টামলা হয়েছিল, পুলিশ যেরকম মামলা টামলা করে, আর পুলিশের মুখের সেই অপূর্ব সুন্দর উক্তি তো আমরা জানি, খতিয়ে দেখছি, খতিয়েই দেখবে সারা জীবন। তো সেই পুলিশ নানাভাবে তদন্ত করেছিল, এবং ফরওয়ার্ড ব্লকে এই সময় তাকে খুন করা হয়। আর সিপিএম আর ফরওয়ার্ড ব্লক দুজনে একই সরকারের শরিক, দুজনের মধ্যে লেগে যায় গণ্ডগোল। পরস্পরের দিকে আঙুল তোলে বাম শরিক দল, এবং ভীষণভাবে পরস্পরকে দোষী করতে থাকে। কিন্তু কে যে খুন করেছে কেউ জানে না, কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি। ওই জনবহুল ফড়িয়াপুকুর রোডের মোড় একটা বিশাল জনবহুল জায়গা, ওই জনবহুল জায়গা থেকে এরমভাবে খুন করে পালিয়ে যাওয়া একটা বিস্ময়কর ঘটনা। কিন্তু তাও কেউ কিচ্ছু দেখেনি, কেউ কিচ্ছু জানে না, কোনো প্রমাণও পড়েছিল না। পুলিশ কুকুর তখন ছিল কি না আমার মনে নেই, আমি জানি না, খুব ছোট তখন আমি। আচ্ছা, তো সেই সময় আমাদের একটা, আমি তখন আর্ট কলেজে পড়ি, সেই সময় আমাদের একটা আর্ট ফেয়ার চলছিল কর্পোরেশন গ্রাউন্ডে। আমি যদি খুব মেমোরি, স্মৃতি যদি অসহযোগিতা না করে, সেইখানে আমরা ওই মেলা গ্রাউন্ডে আমরা খবর পাই যে হেমন্তবাবু মারা গেছেন। মারা যাননি, খুন করা হয়েছে। সঙ্গে সঙ্গে মেলা বন্ধ হয়ে যায়। আর্ট ফেয়ার একটা অসম্ভব সুন্দর মিলন মেলা ছিল, শুধু আর্টিস্টদের। বিভিন্ন আর্টিস্টরা এখানে ছবি নিয়ে আসতেন। একেবারে চিন্তামণি করের মতো, আমাদের প্রিন্সিপাল চিন্তামণি করের মতো প্রথিতযশা শিল্পী, নীরদ মজুমদারের মতো প্রথিতযশা শিল্পী থেকে আমরা আর্ট কলেজের ছাত্ররা সবাই যোগ্যতা অনুযায়ী জায়গা পেতাম, এবং সেখানে আমাদের ছবি রাখতাম, ডিসপ্লে করতাম। একটা অদ্ভুত সুন্দর জিনিস ছিল। অহিভূষণ মালিক নেই এখন আর, আনন্দবাজারে ছিলেন আর্ট ক্রিটিক এবং নিজেও কার্টুন শিল্পী। অহিভূষণ মালিকের উদ্যোগে এই জিনিসটা তৈরি হয়েছিল। তো যাই হোক, তো সেখানে আমরা খবর পেলাম এবং সঙ্গে সঙ্গে মেলা বন্ধ করে দেওয়া হয়। স্বতঃস্ফূর্ত একটা বন্ধ দেখেছিলাম সেদিন বিকেলবেলা, স্বতঃস্ফূর্ত একটা বন্ধ, মুহূর্তের মধ্যে সমস্ত কলকাতা যেন বন্ধ হয়ে গেল। দক্ষিণ কলকাতায় এতটা প্রভাব পড়ার কথা না, তখনকার দিনে তো সোশ্যাল মিডিয়া ছিল না, নাম এত জপ করতো না লোকে, এত তাকে নিয়ে আলোচনা হতো না। কিন্তু দক্ষিণ কলকাতাও তখন যে সমস্ত মানুষেরা বেঁচে ছিলেন, সুভাষবাবু সম্বন্ধে যাদের জানার ইচ্ছে ছিল, বা সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যাদের
ধারণা ছিল তারা সকলেই হেমন্ত বসুকে চিনতেন, নানু বোসকে চিনতেন। এটা হতে পারে না তারা চিনবেন না। সুতরাং সেই হেমন্তবাবু ছুরিকাঘাতে মারা গেলেন, ওই রকম শত্রু মানুষটি, এটা ভাবা যায় না। তাকে ছুরি মেরে খুন করে দেওয়া হলো, এটা একেবারেই ভাবা যায় না। কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি জানেন, এত বড় একজন নেতা মারা গেলেন। নেতা তিনি যতটা নাম ছিলেন তার থেকে তিনি জনকর্মী ছিলেন, মানুষকে ভালোবাসতেন। এত বড় একজন ব্যক্তিত্ব খুন হয়ে গেলেন, পুলিশ কোনো কিনারা করতে পারলো না। এখন প্রশ্ন হচ্ছে কিনারা করতে পারলো না, না কিনারা করতে দেয়া হলো না, জানি না। তখন বাম শরিক দলের শাসন চলছে, অজয় কুমার মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আর ওই বছরই ওই 1971 সালের কোয়ালিশন সরকার তখন চলছে, 2রা এপ্রিল এটা চলে, আবার 28শে নভেম্বর, এই কদিন বোধহয় 6 মাস চলেছিল, মাস 6। তারপরেই এই মন্ত্রিত্ব ভেঙে যায়, এই মন্ত্রিসভা ভেঙে যায়, রাষ্ট্রপতির শাসন জারি হয়। আর এই সভা চলার আগেও রাষ্ট্রপতির শাসনই ছিল। তখন রোজই রাষ্ট্রপতির শাসন হতো, তুলে নিয়ে একটা করে মন্ত্রিসভা হতো, অদ্ভুত অদ্ভুত সব নামগুলো শুনিনি। মন্ত্রিসভা তৈরি হতো, হয়ে কিছুদিন ধরে খুব চেষ্টা চললো, নানা রকম বিষয় টিষয় আলোচনা একদম বক্তৃতা, সেরকম সরগরম কলকাতা। তারপরে আবার 6 মাস পরে শরিকদের মধ্যে গণ্ডগোল লেগে যেত, এগুলো আমি এই দপ্তর নেবো বলে আমি এই দপ্তর নেবো, না দেবো না। আচ্ছা, তাহলে যারা শক্তিশালী শরিক, যারা বড় শরিক, তারা ক্ষমতাবান ছিল, তারা ওভার পাওয়ার করতো। সেটা নিয়ে একজন শরিক, যেমন বাংলা কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়। তিনি বিখ্যাত লোক, 42-এর আন্দোলনে তার অবদান আছে, কিন্তু তিনি ওই একজনই হয়েছিলেন। বাংলা কংগ্রেসের ওই একজনই লোক ছিল, ফরওয়ার্ড ব্লক সমর গুহ। এরকম 1 2 3 লোক নিয়ে একটা কোয়ালিশন মন্ত্রিসভা গঠন হতো, সবাইকে নিতে হতো। সবাইকে বলা বাহুল্য, সিপিএম এবং কংগ্রেসের যদি সিংহভাগ সিট থাকতো, কংগ্রেসের তখন একটু অবস্থা কমে যাচ্ছে, যাই অবস্থা, সিপিএমের সিট থাকতো, কিন্তু তারা সকলকে নিয়ে একটা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরির বারবার চেষ্টা হতো। এই সময় এরকম একটা অবস্থায় হেমন্ত কুমার বসু ভোটেরই ক্যাম্পেনে যাচ্ছিলেন। তিনি কারোর কোনো ক্ষতি করেননি, তার দ্বারা কারোর কোনো ক্ষতি হওয়া সম্ভব না। এই সুভাষচন্দ্রের সহযোগী এই মানুষটিকে ছুরি মেরে মৃতদেহ ফেলে রেখে চলে যাওয়া হলো। পরে পুলিশ এসে রেস্কিউ করলো। আর প্রচণ্ড চাপানুতর চলল রাজনৈতিক দলগুলোর ভেতরে। আমি যতদূর পর্যন্ত ইনফরমেশন পেলাম, সেখানে দেখলাম যে সিপিএম আর ফরওয়ার্ড ব্লকের মধ্যে চাপানুতর চলেছিল। কিন্তু আমি যদি খুব ভুল না হই, তাহলে একটা ক্ষমা চেয়ে একটা কথা বলি, আমার মনে হয় কংগ্রেসও এ ব্যাপারে অনেক চাপানুতরের মধ্যে জড়িয়ে পড়েছিল। তারপর ভুল হতে পারে, এতদিন আগেকার ঘটনা তো সব মনে থাকা সম্ভব না, কোথাও লেখা নেই আমার, এগুলো আমার স্মৃতিতে আছে। তো সেই ঘটনার দেখে হেমন্তবাবু চলে গেলেন। পরের দিন 21 তারিখে সমস্ত পার্টির লোক, সমস্ত দল মত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দল মিলে একটি 24 ঘন্টার বন্ধ ডাকল। বন্ধ ডাকাডাকির প্রয়োজন ছিল না, বলা যেতে পারে বন্ধ হলো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরোয়নি, বাজার দোকান বসেনি, সর্বত্র একটা অদ্ভুত নিস্তব্ধতা। বয়োবৃদ্ধ তখন যারা ছিলেন তাদের মুখে প্রশ্ন শুনতাম, হেমন্তবাবুর এই হত্যাকাণ্ড কী দিন আসছে, এরপর কি? আজ তারা বেঁচে থাকলে। নমস্কার।